রত্নাবতী কি নিষ্কৃতি পেল সিংহিয়ার হাত থেকে? জৌহরি বাজারে জমজমাট মেলায় এসে উপস্থিত হল রাজকুমারী রত্নাবতী। দাস দাসীদের সঙ্গে নিয়ে সখী পরিবেষ্টিত হয়ে মেলায় এ দোকান থেকে সে দোকানে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। চারদিক দেখে মনে হচ্ছে ভানগড়ের সব মহিলারাই আজ উপস্থিত হয়েছে মেলা দেখতে। রত্নাবতীর পালকি দাঁড়ানোর সাথে সাথেই চারপাশটা খালি হয়ে যায়। যতই হোক, ভানগড়ের রাজকুমারী তো সাধারণ মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখবেই। পালকি থেকে নেমেই চারিদিকে চোখ বুলিয়ে নিয়েছেন রত্নাবতী। না, ধারে কাছে ওই শয়তান তান্ত্রিককে দেখা যাচ্ছে না। মনে মনে বেশ খুশি হল রত্নাবতী। চারিদিকে হাজারো পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। দেখে চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে। রং বেরঙের চুড়ি থেকে প্রসাধনের সামগ্রী, সুগন্ধি তেল, আতর, প্রায় সবকিছুই মজুদ আছে মেলায়। সুগন্ধির প্রতি একটা ভালোবাসা ছিল রত্নাবতীর, তাই সে ভাবল প্রথমেই যাবে আতরের দোকানে। প্রথমেই কয়েকটি আতর কিনবে সে। যেমন ভাবা তেমনি কাজ। আতরের দোকানের দিকে পা বাড়ালো রত্নাবতী, কিন্তু এগোতে গিয়েই কয়েক হাত পিছিয়ে এলো। কারণ সামনে দাঁড়িয়ে আছে শয়তান তান্ত্রিক সিংহিয়া। এত লোকজনের মধ্যে তার কুৎসিত রূপটাকে সম্বল করে ঠিক চলে এসেছে। সিংহিয়াকে দেখে ভয় পাবেন না রত্নাবতী, এটা তিনি মনে মনেই ভেবে নিয়েছেন। আবার সামনের দিকে তাকায় রত্নাবতী। শয়তানটাকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ যেমন হাওয়াতে ভর করে সামনে এসেছিল, ঠিক তেমনই যেন হাওয়াতে ভর করেই উধাও হয়ে গেছে সে। রত্নাবতী ভাবে হয়তো চোখের ভুল। এত লোকের মাঝখানে সে আসবে কোথা থেকে? মনের থেকে সব দ্বিধা এক লহমায় ঝেড়ে ফেলে রত্নাবতী আতর দেখায় মন দেয়। একটা একটা করে আতরের শিশি খুলে খুলে তার গন্ধ নিতে থাকে রত্নাবতী। হঠাৎ করেই সেই আতরের দোকানে এসে হাজির হয় সিংহিয়া। একটা আতরের শিশি তুলে নেয় হাতে। তারপর সেটা রত্নাবতীর দিকে এগিয়ে নিয়ে বলে, এই শিশির মধ্যে যে আতরটা আছে তার গন্ধ খুব ভালো, এইটা তুমি নাও। শয়তান তান্ত্রিকের কথায় ছিটকে সরে আসে রত্নাবতী। একটা নোংরা শয়তান লোক কি করে সকলের সামনে এসে তাকে আতরের শিশিটা নিতে বলে, এটা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না রত্নাবতী। আতরের শিশিটা ছুঁয়েও দেখেন না তিনি। সিংহিয়াকে দেখে রত্নাবতীর সখীরা এবং দাসীরা ভয় সিঁটিয়ে যায়। কিন্তু ভয় পায় না রত্নাবতী। সে জানে যত ভয় সে সিঁটিয়ে যাবে ততই সিংহিয়া তাকে ভয় দেখাতে থাকবে। হঠাৎ করেই রত্নাবতী দেখে তার চারপাশ সম্পূর্ণ খালি হয়ে গেছে। হঠাৎ করেই কোথায় পালিয়ে গেল সবাই। ভাবতে বসে রত্নাবতী, শয়তান তান্ত্রিক কি কোনো কালো জাদু বলে রত্নাবতীর চারপাশ থেকে তার সখীদের আর দাসীদের সরিয়ে দিল? শুধু সখীরা বা দাসীরা নয়, সিংহিয়াকেও দেখা যাচ্ছে না কোথাও। মেলা ছেড়ে সবাই জঙ্গলের দিকে পালিয়েছে। এক জায়গায় ঠাঁয়ে দাঁড়িয়ে থাকে রত্নাবতী। হঠাৎ করে যেমন সবাই উধাও হয়ে গিয়েছিল, ঠিক তেমন করেই একে একে সবাই ফিরে আসে। সিংহিয়াকে সায়স্তা করতে দৃঢ় প্রতিজ্ঞ রত্নাবতী এই হঠাৎ করে রহস্যময়ভাবে উধাও হয়ে যাওয়ার কারণ কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করে না। হঠাৎ করেই রত্নাবতীর চোখে পড়ে তাঁরই একজন দাসী একটা আতরের শিশি নিয়ে দোকানির হাতে দিচ্ছে। দাসীর কথা কানে আসে রত্নাবতীর। সেই দাসী বলছে, এই শিশিটা যে করেই হোক রাজকুমারীকে দিও। এটা যদি রাজকুমারীকে না দাও তাহলে তান্ত্রিক সিংহিয়া বলেছে সবাইকে মন্ত্র বলে ধ্বংস করে দেবে। দাসীর সব কথা যে রত্নাবতী শুনতে পেয়েছে সেটা সে দাসীকে বুঝতে দেয় না। দোকানি যখন তাকে আতরের শিশিটা দিল তখন সে হাত বাড়িয়ে শিশিটা নিল, কিন্তু শিশির মুখটা তখনই খুলল না। রত্নাবতী জানে যে এই শিশির মধ্যে যেটা আছে সেটা যতক্ষণ সে স্পর্শ করবে না ততক্ষণ তার কোনো ক্ষতি হবে না। শিশির তরল গায়ে লাগলে তবেই তাকে বশ করতে পারবে তান্ত্রিক সিংহিয়া। তারই দাসী যে তার সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করবে সেটা ভেবে খুব খারাপ লাগে রত্নাবতীর। কিন্তু তবুও সে সেই বিশ্বাসঘাতক দাসীকে কিছুই বুঝতে দেয় না। এরপর সবাই একে একে পালকিগুলোতে ওঠে। রাজকুমারী রত্নাবতীও হেঁটে গিয়ে পালকিতে উঠে বসেন। আজ তিনি পালকির জানলার ধারে বসবেন। মাথাটাও ঘুঙ্গার দিয়ে না ঢেকে খোলা রাখবেন বলে মনস্থির করেন। হঠাৎ করেই পেছন থেকে শুনতে পায় কে যেন বলছে,
সাবধান রাজকুমারী, পেছনে সিংহিয়া আসছে। সিংহিয়ার দেওয়া আতরের শিশিটা হাতে নেওয়ার পর যে সিংহিয়া তাকে অনুসরণ করবে সেটা রত্নাবতী বুঝেছিল। শয়তান তান্ত্রিককে পেছনে পেছনে আসতে দেখে রাজকুমারী রত্নাবতী পালকি বাহকদের ধীরে ধীরে পালকিটাকে নিয়ে যেতে বলল। জানালা দিয়ে আর চোখে পেছনের দিকে তাকালো রত্নাবতী। যা ভেবেছিল ঠিক তাই ঘটেছে। শয়তান কামুক তান্ত্রিক পালকির পেছনে পেছনে দৌড়তে দৌড়তে আসছে। তার মুখ দেখে মনে হচ্ছে এখনই সে রত্নাবতীকে ছিঁড়ে খাবে। হাত বাড়িয়ে যেন রত্নাবতীর নরম শরীর স্পর্শ করতে চাইছে। মনে মনে প্রস্তুত হচ্ছে রত্নাবতী। শয়তানের চালেই শয়তানকে মাত দিতে হবে। একটুও ভয় করছে না তার। আজকে জয়ী তাকে হতেই হবে। শেষ করবে শয়তান তান্ত্রিকের সমস্ত রকম চাল। রত্নাবতী শুনতে পায় শয়তানটা জোরে জোরে বলছে আতরের শিশিটা খোলার কথা। বলছে ওটা মেখে আমার কাছে চলে এসো। আরও বলছে আমি তোমাকে চাই, তুমি আমাকে সব দিয়ে গ্রহণ করো। বলতে বলতে পালকির একদম কাছে চলে আসে সেই ভয়ানক তান্ত্রিক সিংহিয়া। হঠাৎ করেই সিংহিয়ার চোখে পড়ে যে রত্নাবতী আতরের শিশিটা খুলছে। সেটা দেখে নিজের মনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শয়তানটা। আতরের গন্ধ নাকে গেলেই রাজকুমারী রত্নাবতী তার হয়ে যাবে। শয়তান তান্ত্রিকের সব আশা এতদিনে পূর্ণ হবে। কিন্তু হঠাৎ করেই রত্নাবতী শিশির ঢাকনাটা খুলে ছুঁড়ে ফেলল একটি বড় পাথরের উপর। আর সাথে সাথেই পাথরটা আকৃষ্ট হলো সেই শয়তান তান্ত্রিক সিংহিয়ার প্রতি। শয়তানটা বুঝতে পারে রত্নাবতী প্রচণ্ড চালাক, আর সেই কারণেই সে আতরের শিশিটা ছুঁড়ে মেরেছে বড় পাথরের দিকে। পাথরটা গড়াতে গড়াতে সিংহিয়ার দিকে এগিয়ে আসে। শয়তান তান্ত্রিক বুঝতে পারে তার জীবনের শেষ সময় উপস্থিত। পাথরটা আর কিছুক্ষণের মধ্যেই তাকে পিষে মেরে দেবে। ভাবতে ভাবতেই পাথরটা তার একদম কাছে চলে আসে। মরার কয়েক মুহূর্ত আগে রত্নাবতীকে উদ্দেশ্য করে অভিশাপ দেয়, যেভাবে তাকে বিনা দোষে এইভাবে মারা হলো ঠিক তেমনি দুর্গের সবাই এইভাবেই বিনা দোষে মারা যাবে। কোনো প্রাণ থাকবে না দুর্গের ভেতর, ধ্বংস হয়ে যাবে সবকিছু। এরপর সেই পাথরে পিষ্ট হয়ে মারা যায় শয়তান তান্ত্রিক সিংহিয়া। কিন্তু কয়েকদিনের মধ্যেই সিংহিয়ার সমস্ত অভিশাপ মিলে যায়। দুর্গ হঠাৎ করেই ধ্বংস হয়ে যায়, আর দুর্গের ভেতরে থাকা সমস্ত মানুষজন বেঘোরে মারা যায়। আর সেই থেকে আজ অবধি ভানগড় দুর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোনো এক অজানা কারণে সেখানে আর কেউই থাকতে চায় না। অত বড় জনবসতি এক রাতের মধ্যেই শেষ হয়ে যাবার পর আর কোনো জনবসতি সেখানে গড়ে ওঠেনি। আজও নাকি সেই দুর্গের ভেতর ঘুরে বেড়ায় সেই শয়তান তান্ত্রিক। রত্নাবতীর আত্মা আজও মুক্তি পায়নি। এখনও নাকি দুর্গের ভেতরে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। একবার সেই দুর্গের মধ্যে পা রাখলেই নাকি বিদেহী আত্মাদের অস্তিত্ব টের পাওয়া যায়। সত্যি কি ভানগড় দুর্গে অশরীরীরা বসবাস করে, নাকি এটা একটা ব্যবসায়িক কৌশল? বলবো পরের পর্বে।